কৃপানকে মেরে উচিত শিক্ষা দিয়ে পদ্মকে বাঁচিয়ে দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে বড়বাবুর সাথে কেসটা নিয়ে আলোচনা করতে থাকে গীতা। এরপর পঙ্কজবাবু বলে, কি করে তুমি চার্জশিট বদলে দেবে অগ্নিকন্যা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। অগ্নিকন্যা বলে, বদলাবে, অনেক কিছু বদলে যাবে। একটা মহিলা যে কিনা ঘরের একটা গৃহবধূ, সে রান্নাঘরে ঢুকলো, হঠাৎ করে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বাস্ট করলো, তারপরে সে শেষ হয়ে গেল। পুরো ব্যাপারটা কেমন যেন আমার কাছে একটা নাটকীয় রূপ। আমি সত্যিটা বার করে তবেই ছাড়বো। তখনই দেবরূপার বাবা চন্দ্রনাথ বাগিচ বলে, কিন্তু তুমি প্রমাণ করবে কি করে? কি করে সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসবে? তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। গীতা বলে, কে বলেছে আমার কাছে কোনো প্রমাণ নেই? আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, আছে আমার কাছে প্রমাণ। ক্ষিতীশবাবু, চার্জশিটে রয়েছে ক্ষিতীশবাবুর নাম, যে কিনা গেছিল জগন্নাথ দেবের দর্শন করতে। তো সকাল 6:10 ওই ট্রেনটা ছাড়ে আর 11:20 মধ্যে ওখানে পৌঁছে দেয়। কিন্তু হোটেলের রেজিস্টার অনুযায়ী ক্ষিতীশবাবু হোটেলে গিয়েছিল 8:45 নাগাদ। এই এতক্ষণ মাঝখানে সময়টা উনি কি করেছেন? এই জবাবটা আমার চাই, কারণ উনি তো যায়নি ট্রেনে, উনি গিয়েছিল প্লেনে করে ভুবনেশ্বর পর্যন্ত। আর এই কথাটা শোনার পরেই তখনই চমকে গেছে বড়বাবু আর বলে, কি বলছো অগ্নিকন্যা? অগ্নিকন্যা বলে, একদম ঠিকই বলেছি বড়বাবু, এই হিসাবটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। আর অন্যদিকে দেখা যায় ক্ষিতীশবাবুর সাথে কথা বলতে থাকে তার গার্লফ্রেন্ড দোয়েল, আর বলে, তুমি ভাবতে পারছো ওই মেয়েটা আমার বাড়িতে এসে রীতিমতো আমাকে জিজ্ঞাসাবাদ করছে, ওর এত বড় ক্ষমতা হয় কি করে? তখনই ক্ষিতীশ বলে, আমিও তো সেটাই বুঝতে পারছি না। এর মধ্যেই চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি আর ভজন। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কিছু করতে পারবে না, ওই গীতা তোমাদের কিচ্ছু করতে পারবে না। ক্ষিতীশবাবু বলে, আপনাকে আমি 50 লক্ষ টাকা দিয়েছি, এরপরেও আর কত চাইছেন বলুন তো? আমি যেন বেকসুর খালাস হয়ে বেরোই। আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি তাই বেরোবেন? আপনাকে কেউ অপরাধী বানাতে পারবে না, ওই গীতা এলএলবিও না। এরপরে গীতা ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, মাই ডিয়ার শ্বশুরমশাই, তা কোথায় গেছেন? ক্ষিতীশবাবুর বাড়িতে নিশ্চয়ই, কারণ প্ল্যানটা তো ঠিক মতন করতে হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, এই কি অসভ্যতামি হচ্ছে? আমায় ফোন করেছো কেন? গীতা বলে, আপনাকে ফোন না করলে কি করে হবে বলুন তো শ্বশুরমশাই? আপনার সাথে যে কথাগুলো বলতেই হবে, না হলে যে হবে না। আপনার ক্লায়েন্ট ক্ষিতীশবাবু কিন্তু অন্যায় করে ধরা পড়ে গেছে, আর উনি নিজেকে বাঁচাতে পারবেন না। তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। কথাটা শোনার পরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? তখনই গীতা বলে, খুব সিম্পল কিছু কথা বলতে চাইছি, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। ক্ষিতীশবাবুর সেদিনকার জগন্নাথ দেবের দর্শনে বেরিয়েছিল যেদিন দেবরূপার মৃত্যু ঘটে। 6:10 যেই ট্রেনটা ছিল সেটা পৌঁছানোর কথা ছিল 11:20 নাগাদ, কিন্তু হোটেলের রেজিস্টার অনুযায়ী ক্ষিতীশবাবু হোটেলে পৌঁছায় তখন বাজে 8:45। মাঝখানে এই সময়টা কোথায় ছিল? হয়তো উনি ট্রেনে যায়নি, উনি গেছিল ফ্লাইটে করে। আর এই সমস্ত কথা বলায় তখনই অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে গীতা এই কেসটার অনেকটাই সলভ করে ফেলেছে। এরপর অগ্নিজিৎ মুখার্জি ফোনটা কেটে দেয় আর বলে, আপনি আমাকে ভুল স্টেটমেন্ট দিয়েছেন ক্ষিতীশবাবু। বলুন, চুপ করে থাকবেন না, আপনি আমাকে ভুল স্টেটমেন্ট দিয়েছেন। তখনই ক্ষিতীশবাবু বলে, আমি যাই স্টেটমেন্ট দিয়ে থাকি না কেন, আমি এটুকু জানি আমি আপনাকে 50 লক্ষ টাকা দিয়েছি। আর যখন আমি আপনাকে 50 লক্ষ টাকা দিয়েছি, তখন আপনার সমস্ত অধিকার আছে আমাকে বার করার। আর আপনি যদি আমাকে বার না করেন তাহলে কিন্তু আপনার অবস্থা আমি খারাপ করে দেবো। এরপর ভজন বলে, আচ্ছা আপনি একটু শান্ত হন, আপনি স্যারের সাথে এইভাবে কথা বলবেন না। তখনই ক্ষিতীশবাবু বলে, কথা তো বলতেই হবে, ওই মেয়েটা দোয়েলের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, এসে থ্রেট করছিল। আমিও দেখতে চাই যে ও কিভাবে আমাকে অপরাধী বানায়। এর মধ্যেই ক্ষিতীশবাবু চলে যায়। তখনই বড়বাবু বলে, কি ভাবছেন বলুন তো অগ্নিজিৎ মুখার্জি? তখনই অগ্নিজিৎ বলে, এই মেয়েটা অত্যন্ত চালাক এই মেয়েটা, এ অনেকটাই রহস্য সমাধান করে ফেলেছে। ও যদি সত্যিই কোর্ট পর্যন্ত পৌঁছে যায় তাহলে এই কেসটাতেও আমাকে হারিয়ে দেবে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। না, কিছু একটা করতেই হবে। আর অন্যদিকে দেখা যায় কৃপানের বাড়িতে পৌঁছে গেছে ভজন মিত্তির। ভজন তখন বলে, কৃপান, তুমি যে অন্যায় করেছো
শাস্তি তো তুমি পাবে, তুমি হয়তো বেকসুর খালাস পাবেই না। কৃপান তখন বলে, এই ভজন মিত্তির, হ্যাঁ কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো? আমি কিন্তু কোনো উকিল টুকিল মানবো না, এরপর কিন্তু মেরেই দেবো। হ্যাঁ, আমার ড্যাড লক্ষ লক্ষ টাকা খরচা করছে আর আমি বেকসুর খালাস পাবো না, এটা আমি মানতে পারছি না, কোনোভাবেই আমি এটা মানবো না। তখনই ভজন মিত্তির বলে, তার আগে গীতাকে শেষ করতে হবে। হ্যাঁ, কালকে হোলি দিয়ে রং খেলবে না গীতা, খেলবে হচ্ছে। আর তখনই হাসতে থাকে কৃপান। এরপর বুঝে যায় সবটা কি করতে হবে। কৃপান তখন বলে, ঠিকই বলেছে ভজন মিত্তির, কালকেই গীতাকে শেষ করতে হবে। এরপর ভজন মিত্তির বলে, পদ্মকে ব্যবহার করেই গীতাকে ধরতে হবে। পদ্ম হলো টোপ আর গীতা হচ্ছে আমাদের ধরার। আর এর মধ্যেই তখন কৃপানের বন্ধুরা বলে, কৃপান অলরেডি একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেছি, আর কোনো ঝামেলায় করিস না রে তুই। কৃপান তখন বলে, ঝামেলা তো হবেই, আমি ঝামেলা করব। কি করবি তোরা, কি করবি? কিচ্ছু করে আমাকে আটকাতে পারবি না। তখন সবাই বলে, এটা কিন্তু এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, গন্ডগোলের সীমায় পৌঁছে যাচ্ছিস, এরপর কিছু হলে আর ছাড়া পাবি না কোনোদিনও। এর মধ্যেই ভজন বলে, তোমরা ওকে ভয় দেখাচ্ছ কেন? ও একটা ভালো কাজ করতে যাচ্ছে আর তোমরা ওকে এইভাবে ভয় দেখাচ্ছ। ভয় দেখিয়ে কোনো লাভ কিন্তু হবে না, এই কথাটা জেনে রাখো। এর মধ্যেই তখনই বারবার করে একটা কথাই ভজন ভাবতে থাকে, গীতাকে না সরিয়ে দিলে গীতা বড্ড বেশি বাড়াবাড়ি করছে। এদিকে হোলি খেলা শুরু হয়ে গেছে আর গীতা তো রেডি হয়ে নিয়েছে। ঠিক তখনই চলে এসেছে স্বস্তিক। স্বস্তিক এসে বলে, আজকে বিয়ের পর আমাদের প্রথম হোলি, তোমার গালে একটু আবির লাগিয়ে দিই গীতা। এই বলেই আবির লাগিয়ে দেয়। গীতাকে তখন বলে, আর তুমি আমার গালে আবির লাগাবে না? এরপর গীতা আবির লাগিয়ে দেয়। অন্যদিকে পদ্মও হোলি খেলছিল কলোনিতে। ঠিক সেই মুহূর্তে কৃপানরা চলে এসেছে। কৃপানদেরকে দেখে তখনই পদ্ম আবারও ভাগতে শুরু করে দেয়। ভজন লুকিয়ে লুকিয়ে সমস্ত সিনটা দেখতে থাকে। এর মধ্যেই গীতাকে সবাই মিলে টানাটানি করে স্বস্তিকের বোনেরা, দিদিরা, আর বলে, চলো আজকে আমরা সবাই মিলে হোলি খেলবো আর তোমাকে ভূত বানিয়ে দেব। ঠিক তখনই পাড়ার কিছু লোকজন ফোন করেছে গীতাকে আর বলে, গীতা ওই কৃপানরা আবার চলে এসেছে পদ্মকে মারবে বলে। গীতা বলে, আমি এক্ষুনি আসছি, আর বলেই বেরিয়ে যায়। বলে, পদ্মকে আমায় বাঁচাতেই হবে। আর তখনই স্বস্তিক বলে, যা চলে গেল। তখনই অনেকেই বলে, কার সাথে তুই হোলি খেলবি ছোটদাবাই? এই মেয়ে তো আমাদের বাড়ির বউই হয়ে উঠতে পারছে না। তখনই চলে এসেছে কাব্য আর বলে, আমার সাথে হোলি খেলবে। স্বস্তিক, কি স্বস্তিক, তুমি আমার সাথে হোলি খেলবে না? স্বস্তিক বলে, না, আমি তোমার সাথে কেন হোলি খেলতে যাব? দেখছো না আমার গালে অলরেডি রং মাখানো রয়েছে, আর এই রঙের উপর আমি অন্য কাউকে রং মাখাতে দেবো না, বুঝতে পারলে? আর অন্যদিকে দেখা যায় গীতা তো স্কুটি নিয়ে চলে এসেছে। আর তখনই পদ্মকে বলে, তুই ভয় পাস না পদ্ম, আমি চলে এসেছি, তোকে কেউ আর মারতে পারবে না। ভজন মনে মনে বলে, এই তো, যে টার্গেট ছিল সেই চলে এসেছে। কৃপানরা এগিয়ে যেতে থাকে। আর অন্যদিকে তখনই গীতা বলে, এত সাহস তোদের, তোরা আমাকে মারবি? দেখ তোদের আজকে কি অবস্থা করি। এই বলেই গুন্ডাগুলোকে ভীষণ মারতে থাকে। আর যেটা দেখার পর কৃপানের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়।